This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বতঃস্ফূর্ত বিক্ষোভ তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিলেন কোন সন্তান সম কারুর বিরুদ্ধে কাজ কেউ করতে পারে যদি নির্মম না হয়? ও পালাতে পারলে তখন বাঁচে। ড্রাইভার বলে কি, মন্ত্রী ড্রাইভার বলে কিছু মানুষ নয়, তার প্রাণের আশঙ্কা থাকবে না? আমি তো বললাম যে তার মানে মন্ত্রী হলে মার তো খাবেই, মন্ত্রী ড্রাইভারও মার খাবে, মন্ত্রী সিকিউরিটি তো মার খাবেই, পুলিশ হয়েছে যখন মার খাবে না একটু? কাল তো ভাই তোমাদের কোনো কাজ ছিল না, ওয়েব কুপার সম্মেলনে শিক্ষামন্ত্রী গেছেন, বাবুল সুপ্রিয় গেলে হামলা হবে, ব্রাত্য বসু গেলে হামলা হবে, এরা ভেবেছে এটা কি বলতে পারে? ছাত্র সংগঠনগুলোর তরফ থেকে আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হয়েছিল যখন উচ্চশিক্ষামন্ত্রী আসছেন তার সঙ্গে তারা কথা বলতে চান এবং ট্রাইপার্টাইট ত্রিপাক্ষিক হোক। কেন গাড়ি আটকাতে গেল সেই সময়, ওই পরিস্থিতি কেন হলো? তাদের যদি ব্রাত্য বসুর সাথে কথা বলার ছিল, একটা ডেপুটেশনের চিঠি দিয়ে টাইম চেয়ে বসা উচিত ছিল। রাস্তাঘাটে আমি যেখানে যাব ধাক্কা মেরে দাঁড় করিয়ে দিয়ে বলে আমার সাথে কথা বলুন, এটা কি কোনো গণতান্ত্রিক উপায়? আজ ঠোঁটকাটা আমরা শুরু করলাম কয়েকটা বক্তব্য দিয়ে, আর পরিস্থিতি অনুষঙ্গ কি নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি যেহেতু ঠোঁটকাটা, প্রশ্ন তো রাখবই, যে প্রশ্ন আপনাদের, গণতন্ত্রের খোঁজে কি তাহলে রাজনীতি? ওদিকে সকাল থেকে আজ দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে খুঁজে চলেছেন এক প্রৌঢ়, সুশীল প্রামাণিক তার নাম। সকাল সকাল দক্ষিণ 24 পরগনার বিদ্যাধরপুর থেকে তিনি চলে এসেছেন। সেলুনের কাজ করে সংসার চলতো, বয়সের ভারে তিনি তাও করতে পারেন না, দিনমজুরি খেটেই তার চলে। সেই সুশীল বাবুর ছেলে সুমন্ত যাদবপুর থেকে পিএইচডি করছেন। শনিবার যাদবপুরে যা হলো, মানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতর যা হলো, তারপর তার ছেলে কেমন আছে, তার ছেলে ঠিক আছে কিনা, বাবা হিসেবে এই দুশ্চিন্তা তো হবেই, একথার বলার অপেক্ষা রাখে বলুন? সেই খোঁজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনি চলে এসেছেন, সুশীল বাবু ছেলের খোঁজে। এখানে ছাত্র খোঁজ, দক্ষিণ 24 পরগনার বিদ্যাধরপুর থেকে সুশীল প্রামাণিক তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসছেন। কেন? পাড়ার সেই সব সুমন্তর বন্ধুবান্ধবরা এই কাকাকে বলেছিলেন যে আপনার ছেলে কালকের ঝামেলার ঘটনাই ছিল। তা আমি ওই জন্য দেখতাম ছেলে কোথায় কী ঝামেলা আছে না আছে, এসেই এসেছি, তা ফোন করছি, পাচ্ছি না। কখন দিয়ে ফোন করছেন আপনি? এই তো একটু আগে, এই 5 মিনিট আগে ঢুকিছি, আর আমরা এলাম। কারোর বিশ্ববিদ্যালয়ে কারোর সঙ্গে যোগাযোগ করেছেন এখনো? না, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। কাউকে দেখতে পাচ্ছেন? না, কাউকে দেখতে পাচ্ছি না। শুধু বাবা তো, আর একটা ছেলে অসুবিধা যদি হয়, কোনো বাবার চোখ কোথাও গেতে ওই যে দেখতে এলাম কোথায় আছে না আছে, কেমন আছে না আছে, এই জন্য। সত্যি তো বাবার চিন্তা বলে কথা, তাই ছবি দেখে ছেলের সহপাঠীদের কাছ থেকে খবর পেয়ে ছেলের খোঁজে চলে এসেছেন তিনি। আর ওদিকে গণতন্ত্র খুঁজতে রাস্তায় নেমে পড়েছে রাজনীতি। কেন বলছি, আসুন ছবি দেখি। শনিবার ঘটনার প্রতিবাদ বামেদের, আর রাজপথে নেমে মিছিল হলো শিক্ষামন্ত্রীর গ্রেফতারির দাবিতে। আর তারপর স্মরণে আইজ্যাক নিউটন, টু এভরি অ্যাকশন দের ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে, সমান এবং বিপরীত প্রতিক্রিয়া বললে আরো ভালো। রাজনীতিরও সেটা থাকবে, অবশ্যই থাকা উচিত। তাই পাল্টা পথে তৃণমূলও নামল। আক্রান্ত শিক্ষামন্ত্রী কেন, ধিক্কার জানিয়ে ব্রাত্য বসুর বিধানসভা কেন্দ্রে হলো মিছিল। দমদম স্টেশন থেকে নাগেরবাজার পর্যন্ত পায়ে পা মেলালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তাদের প্রশ্ন এই মিছিল থেকে উঠল যে শিক্ষামন্ত্রীর ওপর হামলা কেন। পাশাপাশি আগামীকাল থেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা
আর তার আগে পথে প্রতিবাদে নেমে পড়েছে রাজনীতি। কেন? গণতন্ত্রের খোঁজে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা, শিক্ষামন্ত্রী তো কার্যত নাটকের লোক নাটক করেছেন, কিন্তু কাঁচা নাটক ধরা পড়ে গেল। উনি এত অসুস্থ হয়ে গেলেন যে হাসপাতালে গিয়ে উনি নাকি বিপি মাপা হচ্ছে, উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে। যেহেতু আমার সামনের কাঁচ পুরো ভেঙে চৌচির হয়ে গেছিল, ইন্দামিন হয়ে আমার যারা সিকিউরিটি ছিল তারা টেনে ফার্স্ট, আমি প্রথম সিটে বসেছিলাম ড্রাইভারের পাশে, ওরা টেনে আমায় পেছনের সিটে নিয়ে আসছিল। পাশাপাশি ওটার সময় একটা ধাক্কাধাক্কি হয়েছে, তো আমার মনে হচ্ছিলো যে আমার প্রেশার ফল করছে বা আমার শারীরিক একটু অসুবিধা হচ্ছিল। আর যাই হোক, সে আমি হসপিটালে যাই। উনি ফোন করছেন বিপি মাপা হচ্ছে, ফাজলামোর সীমা থাকা উচিত। হসপিটালে গিয়ে আমি আস্তে আস্তে সবার সঙ্গে কথা বলি এবং তখন পুরো রিপোর্টটা পাই। কি করলেন? ছাত্ররা বিক্ষোভ করছে, তাদের দাবি সঙ্গত, ইউনিভার্সিটির নির্বাচন ইত্যাদি, গাড়ি চালিয়ে দিলেন। এমনি ট্যাক্স ফেল গাড়ি চালিয়ে দিলেন। লখিমপুরের ঘটনা মনে করিয়ে দিচ্ছে। এখন ছাত্র যে অধ্যাপককে নিগ্রহ করা, আমি কথা বলতে চাওয়া সত্ত্বেও আমাদের গাড়ি ভাঙচুর করা, কাঁচ ভেঙে দেওয়া, ঢিল ছোড়া, আর পাশ থেকে ক্রমাগত প্রভোকেশন দেওয়া, ইট নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, এই নিয়ে আয়, এইটা কোথাকার গণতন্ত্র? ছাত্র নির্বাচনের দাবি, আর সেই দাবি নিয়ে শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় তুলকালাম কাণ্ড, বিশ্ববিদ্যালয়ের অন্দরে এবং ভেতরেও যে পরিস্থিতি চলে এসেছে আমরা দেখেছি। গতকাল যাদবপুরে ওয়েবকুপার সভায় গিয়েছিলেন শিক্ষামন্ত্রী। তৃণমূল কংগ্রেস কি বলছে? বলছে যে ডেপুটেশন যদি দিতেই হয় তাহলে স্থান, কাল, পাত্র বিচার তো করতে হবে। আবার বামেরাও পাল্টা একটা যুক্তি খাড়া করতে ছাড়ছে না। তারা কি যুক্তি খাড়া করছে? তারা বলছে আর এই টানাটানিতে রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়কে কেন্দ্র করে গণতন্ত্র খুঁজতে নেমেছে, কখনো পথে কখনো বিপথেও। পিক আপ বাড়তে থাকে, তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না, পিছন দিকে দৌড় শুরু করি, দিয়ে তারপর চিৎকার তখন আমরা করি যে গাড়িটাকে থামান, আমরা সরবো, কিন্তু তখন আরো স্পিড বাড়িয়ে দেন, তখন ছিটকে পড়ি। ওই জন্য ছেলেটাকে ওখানে ফেলে ছবি তুলিয়েছে এরা। ছবিটা অরিজিনাল কেনা সেটাও খুঁজতে হবে। আর যে পড়ে গেল, যার উপর দিয়ে গাড়ি চলে গেল, তার ফ্র্যাকচার নেই। আচ্ছা বুঝুন, কত বড় মিথ্যাবাদী হলে ওরা এই কাজগুলো করতে পারে। ছাত্ররা তার গাড়ির সামনে হিউম্যান চেন করেছে, গাড়ি থামাতে বলছে, কিন্তু গাড়ি চলে যাচ্ছে, ছাত্র চাকার তলায় চলে আসছে। এই দৃশ্য কেউ কোনোদিন দেখতে পাবে না, বিভৎসতম দৃশ্য। ইমিডিয়েটলি শিক্ষামন্ত্রী এবং তার সাথে আর যে ড্রাইভার ইত্যাদি, এদের সবার গ্রেপ্তারি চাই। হ্যাঁ, আমার বাড়ির আবদার। ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। যাতে চাকাতে না যায় তখন আমি মাথাটা ঘুরিয়ে নিই এবং তাদের চোখের ওপর দিয়ে চাকাটা চলে যায় এবং বাঁ পায়ের চেটোর ওপর দিয়ে চাকাটা যায়। আমি বলছি যে ছেলেটি আহত হয়েছে তার জন্য সত্যি আমার খারাপ লেগেছে, বা তার পরিবার বা ইত্যাদি, তাদের কাছে আমি দুঃখিত। কিন্তু আমাদের সত্যি খারাপ লাগছে সেটা। কিন্তু আপনারা বলুন যে বিনা প্ররোচনায় ওখানে এসে উশৃঙ্খলতা করা। তাহলে প্রশ্ন হচ্ছে, যে প্রশ্ন উঠলো সেটা হলো গণতন্ত্রের দাবিতে পড়ুয়াদের উশৃঙ্খলতা, আন্দোলনরত পড়ুয়াদের কাঠগড়ায় তুললেন শিক্ষামন্ত্রী। আর এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন চলার পরিবেশ আদৌ থাকবে তো? বা এরকম একটা পরিবেশ থাকলে, আবহ থাকলে পড়াশোনা করা যায় তো সেখানে? এই প্রশ্নটা আবার উপাচার্য তুলে দিচ্ছেন। উপাচার্যকেও হেনস্থা করা হয়েছে। সেই উপাচার্য কি বলছেন একবার শোনাবো আপনাদের এবার। যেভাবে ছাত্ররা ডেসপারেট ভাবে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে ঝাঁপ দিচ্ছে, কাঁচ ভাঙছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়ার জায়গায় আছেন? বলুন কি করতে পারি আমরা। আমাদের ক্ষেত্রে সামগ্রী এটা আমাকে প্রেসে অনেকে বারে বলছে, খুব বাড়াবাড়ি হলে পরে আমাকে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হবে। আমি কি বলবো বলুন? তাহলে যাদবপুর হাতের বাইরে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে কথা বলার অপেক্ষা রাখে না, থাকে। এর আগেও আমরা দেখেছি। তাহলে এমন একটা পরিস্থিতি কেন তৈরি হবে, এ প্রশ্ন আমরা রাখছি।
বিশ্ববিদ্যালয়ে রাজনীতি থাকবে, পড়াশোনা থাকবে, কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণ কি যাতে উপাচার্যকে এমন কথা বলতে হয়? এ প্রশ্ন আমি ঠোঁটকাটা আপনাদের হয়ে আরও একবার তুললাম। ইট দিলে পাটকেল খেতে হবে, সেটাও মমতা ব্যানার্জি জেনে নিক এবং ব্রাত্য বসুও জেনে নিক। কারণ ছাত্রদেরকে নির্মমভাবে যে মারা হচ্ছে দিনের পর দিন, এর জবাব কিন্তু ছাত্ররা যদি দিতে শুরু করে তাহলে কিন্তু পশ্চিমবাংলার কোনোটা ক্যাম্পাসে, বাংলার কোনো ক্যাম্পাসে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের একটা ফ্ল্যাগ অবধি থাকবে না, ছেলে তো দূরের কথা। হাতে ছুরি মুখে ভাই, সেম সেম এসে ভাই, চিরকাল এইটা হলো। চিরকাল তো নাম ছিল হাতে ছুরি মুখে ভাই, সেম সেম এসে ভাই, চোরগুন্ডা পকেট মার সিপিএম এর মেম্বার, চিরকাল শুনে এলাম, এখন বললে হবে? লখিমপুরের মতন একই কায়দায় ওখানে যেমন বিজেপির নেতারা কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দিল, মারা গেল, বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা কেন্দ্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়া সাধারণ ছাত্র স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, গাড়ি চালিয়ে দিলেন। এগুলো পশ্চিমবঙ্গের মুখ পোড়াচ্ছে বিভিন্ন সারা ভারতবর্ষে। পরিস্থিতিটা তো এটাই যে নো ভোট টু বিজেপি। ইডি সিবিআই এর অতি সক্রিয়তার বিরুদ্ধে, প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে এরা তো দিল্লিতে গিয়ে একই মঞ্চে বসে আছে, ইন্ডিয়া জোটের শরিক। ক্ষেত্রে দেখেছি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি দেখেছি, হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটি দেখেছি, জেএনইউতে দেখেছি। বিজেপি তৃণমূল দুজন একভাবেই প্রশাসন চালায়, কিছু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও, পঠন পাঠন বন্ধ করে দাও। একদিকে সন্তোষ ভট্টাচার্য উপাচার্যকে হ্যাকেল করা, কেলেঙ্কারির জন্য তো মনীষা মুখার্জি অন্তর্ধান হয়ে গেল, গোপাল সেন যাদবপুরের উপাচার্য, তাকে হত্যা করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে। দিনের পর দিন এই অরাজকতা চালিয়েছে সমাজের সব জায়গার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও। কিছু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দাও, পঠন পাঠন বন্ধ করে দাও, এটা তো রাস্তা নয়। আমরা তো চাইছি পঠন পাঠন হোক, শিক্ষকতা হোক, শিক্ষা কাজকর্ম চলুক, কিন্তু দাঁড়িয়ে সেখানে গণতান্ত্রিক পরিবেশও থাকুক। কিন্তু আমি ছাত্রদের এখনো শত্রু বলে ভাবতে রাজি নই। যে ছাত্র আমার বিরোধী দলের ছাত্র, সে আমাদেরই ছাত্র, রাজ্যের ছাত্র, কিন্তু আমার যেমন তাকে শত্রু হিসেবে আমি তাকে দেখব না, তারও শাসক দলকে শত্রু হিসেবে যেন সে না দেখে। তার কাছে হাত জোর করে এইটুকু খালি বলতে পারি যে গণতন্ত্র শব্দটা মানে বোঝার চেষ্টা করো ভাই। আবারও ঘুরে ফিরে সেই গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের খোঁজে রাজনীতি। এই আবহে কাল এসএফআই এর ডাকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় ধর্মঘট। তৃণমূল বলছে ধর্মঘট হবে না, পুলিশও কড়া বলছে পরীক্ষার্থীদের বাধা দিলে কড়া পদক্ষেপ করা হবে। তাহলে গণতন্ত্র কাহারে কয়, এ প্রশ্ন আরও একবার উঠল। সেখানে আবার রবীন্দ্রসঙ্গীতের কথা বলছে তৃণমূল কংগ্রেস। রবীন্দ্রসঙ্গীত দেখুন, 34 বছরের বাম শাসনের পর পরিবর্তন হলো 2011 সালে। সেদিন মুখ্যমন্ত্রী কি বলেছিলেন? সেদিন মুখ্যমন্ত্রী বলেছিলেন বদলা নয় বদল চাই। আর কি বামেদের আক্রমণ শানাতে কল্যাণবাবু, কুণালবাবুদের মুখে তাই রবীন্দ্রসঙ্গীত। শুধু একটা কথা বলেছিলাম, বদলা নয় বদল চাই। তাই এত অত্যাচারের পরেও আমাদের কর্মীদের রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীত গাইতে বলেছিলাম। আবার আমরা বলে যাই, এরপর যদি রিপিট করার দেখি না, সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কিন্তু রুখে দাঁড়াবে। আমি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতে বিশ্বাসী না, যারা বিশ্বাসী তারা বিশ্বাসী। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না, এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএমের এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। তাহলে বদলা নয় বদল চাই, রবীন্দ্রসঙ্গীত বেজে উঠল শনিবার রাতেই। দুর্গাপুরের ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন দুর্গাপুরের ছবি। আবার একই ছবি কোচবিহারের দিনহাটাতেও। দিনহাটা ছবিটা আবার দেখাই, এই দেখুন। ফলে প্রশ্ন উঠল, রবীন্দ্রসঙ্গীত কি থেমে গেল? ঠিক সেখান থেকে সিপিএম এর রাজ্য সম্পাদক কি বললেন, আসুন শুনি। বুঝতে হবে 2024টা 2025টা 2013 নয়। দিনহাটা করেছে, দুর্গাপুরে করেছে, মাতলামি করেছে, ভাঙচুর করেছে। রবীন্দ্রসঙ্গীত বাজানোটা তো তৃণমূলের কালচার, তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের নীতি, তৃণমূল পছন্দ।
রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, অতুল প্রসাদ এইসব নিয়ে আমরা আছি, কিন্তু সর্বত্র করতে পারবে না। আমরাও বলেছি সর্বত্র মানুষকে তৈরি থাকতে এবং তারপরে প্রতিরোধ হবে। সিপিএম এর প্রাণ কার্যে একটু ডিজে শোনার জন্য, তাহলে দলের নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবেন। যদি বলেন না রবীন্দ্রসঙ্গীত তো রবীন্দ্রসঙ্গীত, যদি বলেন না ওরা যখন এত করে চাইছে তাহলে একটু পরীক্ষা টরীক্ষা সব হয়ে গেলে ভালো অনুষ্ঠান করো, কিছু কিছু জায়গায় ডিজে ভালো করে শুনিয়ে দাও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গতকালের কাণ্ড কারখানা দেখে মুখপাত্র রেগে আগুন তেলে বেগুন। কি বলছেন তিনি, শুনুন তার মুখ থেকে। বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক কাণ্ড করেছে, এটা কোন ধরনের কালচার? এই সমস্ত অসভ্য, এগুলো তো গুন্ডা, 100% গুন্ডা। মুখপাত্র দল তারাও রেগে আগুন, প্রশ্ন তুলছে শিক্ষা প্রতিষ্ঠানে এসব করা যায় নাকি? শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে কি করা যায়? হাতে গরম উদাহরণ, ফলতার ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনে কাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই স্কুলে পরীক্ষার সিট পড়েছে, তার ঠিক আগের দিন সেখানে মহা সমারোহে জাহাঙ্গীর খানের জন্মদিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জাহাঙ্গীর খানকে আপনারা নিশ্চয়ই চেনেন, ডায়মন্ড হারবারের এমপি, তৃণমূলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের যুব নেতা জাহাঙ্গীর। তার কথাতেই নাকি ফলতা, বজবজ, ডায়মন্ড হারবারে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। এমন দাপুটে নেতার জন্মদিন পালন হতেই পারে, জন্মদিন উদযাপনে রক্তদান শিবিরের মতো মহৎ কাজের আয়োজন করা হয়েছে সেখানে। একটা বছর এই 2 তারিখে আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের জন্য এই রক্তদান শিবির আমরা করে থাকি। সে মানুষটি কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হবেন, হচ্ছেন অলরেডি। তার গাড়ি, তার যে নিরাপত্তার বলয় থেকে শুরু করে অলরেডি স্টার্টেড। তবে ওই যে বলে না তীরে এসে তরি ডুবে গেল, এক্ষেত্রে তাই। দিব্যি তারস্বরে মাইক বাজিয়ে জাহাঙ্গীরের জন্মদিনে রক্তদান শিবির চলছিল, কিন্তু মিডিয়ায় হইচই শুরু হতেই জাহাঙ্গীর সেখানে গেলেনই না। কিছু নেই, স্টেজে কিছু নেই, সব খুলে দিয়েছে, কিছু নেই, মাইক দূরে কথা, এসে সব খুলে দিয়েছে। আমি বলার সঙ্গে মাইকও বন্ধ হয়ে গেছে, মাইক বন্ধ হয়ে গেছে, স্টেজে সব কিছু নেই, সব মালপত্র তুলে দিয়ে শুধু রক্ত দিচ্ছে এক ধারে, ওর পিছনে বন্ধ হয়ে যাবে। ওখানে তো কোনো প্রোগ্রাম হয় না, শুধু রক্ত দিচ্ছে। বলছে ওই স্কুলে নাকি পরীক্ষার না, রক্ত দিচ্ছে তো, আজকে তো সানডে, রক্ত দিচ্ছে, রক্তদান শিবির করেছে, রক্ত দিচ্ছে, হয়ে যাবে, সব খুলে দিয়েছে। জাহাঙ্গীর বলতেই সব খুলে ফেলা হয়েছে, মাইক, অন্যান্য যা কিছু ছিল। মানে জাহাঙ্গীর মেনে নিলেন যে তারস্বরে মাইক বাজানো হচ্ছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় যে মাইক বাজানো যায় না, সেটা অভিষেকের এই ছায়াসঙ্গী জাহাঙ্গীর জানতেন না, জানেন না? এ প্রশ্ন উঠবে তো, উঠেছে। আমি একবার মানে আমি এটা জানি না, আমি বলতে পারবো না। আর একটা হচ্ছে আজকে রবিবার, আজকে মানে আগামীকাল যে স্কুলে পরীক্ষা, আজকে সেই স্কুলটায় কিন্তু কোনো পরীক্ষার্থী যাননি এবং সেই স্কুলটা কিন্তু ফাঁকা। তো সুতরাং পরীক্ষাটা কাল থেকে, স্কুল তো স্কুল ভবনটা আজকে ফাঁকা, কালকে সেখানে পরীক্ষার্থীরা যাবেন। ফলে আজকে যদি সেখানে রক্তদান শিবির হয়ে থাকে তো আমার মনে হয় সেখানে কি আপত্তি থাকতে পারে, তবে এটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে। আগামীকাল যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, প্রত্যেকটা বৎসর আমরা সেই পরীক্ষার্থীদের জন্য জলের বোতল, একটা করে পেন এবং কেকের ব্যবস্থা আমরা করে থাকি। সেটা প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমার গুরুদেব জাহাঙ্গীর খান মহাশয়ের নির্দেশের নেতৃত্বে আমরা এটা করে থাকি। শুনলেন তারা কি বলছেন, গুরুদেবের নেতৃত্বে তারা কি কি করে থাকেন। আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আজ পরীক্ষা কেন্দ্রে রক্তদান শিবির, তা সবই গুরুদেবের নির্দেশে তারা করেছেন। তারস্বরে মাইক বাজানোটা গুরুদেবের নির্দেশে হয়েছে কিনা সেটা আমাদের জানা নেই। শিক্ষা প্রতিষ্ঠানে নিশ্চয়ই এগুলো হওয়া উচিত, সেটাও জানা নেই। আশা করি সেটা সময় বলবে। তবে এক্ষেত্রে তার গুরুদেব যিনি বলছিলেন জাহাঙ্গীর, মেনে নিয়েছেন। নির্লজ্জ, পুরো পশ্চিমবঙ্গটাকে একদম জিহাদিদের আতুরঘর করে দিয়েছে, জামাতিদের আতুরঘর করে দিয়েছে। কে এই যুব নেতা? একটা বড় তোলাবাজ বেরোবে, তার জন্মদিনে রক্তদান, যত মাইক লাগিয়েছে অত রক্ত দেওয়ার লোক পাওয়া যায়নি। আপনি দেখে নিন, আমি তো না দেখে বললাম, যত মাইক লাগিয়েছে, যত ওরা এই প্যাকেট খাইয়েছে, যত নেতার নাম পোস্টারে দিয়েছে, রক্তদাতার সংখ্যা অত নেই। এরা কে এদের নিজেদের বিধানচন্দ্র রায় মনে করে, এরা নিজেদের ইন্দিরা গান্ধী মনে করে না, নিজেদের নেতাজি মনে করে না, নিজেদের মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে। এদের একটাই ওষুধ, এদের একটাই ওষুধ,
সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ। দেখুন, কার কি ওষুধ সেটা তো সময় বলবে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে, কি হওয়া উচিত আমরা জানি কম বেশি। হ্যাঁ, আমরা দৃঢ়ভাবে বলতে পারি আমরা জানি শিক্ষা প্রতিষ্ঠানে কি হওয়া উচিত, আপনারাও জানেন, কিন্তু কি হচ্ছে দেখালাম। নেতার জন্মদিনে রক্তদান শিবির, তাও আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন। তারস্বরে মাইক বাজিয়ে মুখর মুখপাত্রের যুক্তিও আপনারা শুনলেন। রোববার ছুটির দিন, আগামীকাল সোমবার স্কুল কলেজ খোলা থাকার কথা, কিন্তু কালনার একটি স্কুল খুলবে না। গতকাল থেকে কালনার এই স্কুল খুলছে না। আসুন দেখি সেই স্কুলের কথা। এটা একটা স্কুল, ছোটদের পড়ার স্কুল, কালনার শাসপুর রামকৃষ্ণপল্লী শিশু শিক্ষা কেন্দ্র। এখন স্কুল ছিল বলাই ভালো। দিদিমণি নাই, দিদিমণির চাকরি রিটায়ার্ড হয়ে গেছে, এখন কোনো দিদিমণি না থাকার কারণে স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। গত শুক্রবার স্কুলের একমাত্র শিক্ষিকা অবসর নিয়েছেন, তারপর দিন থেকে স্কুলের গেটে তালা। স্কুলটা আমি নিজে হাতে করে করেছি বাচ্চাগুলোর জন্য। বাচ্চাগুলো মানে খুবই ভালোবাসে আমাকে। আমার 8 দিন কাছে কান্না দেখে দিয়ে কাটিয়েছি, ওদের জন্য খুব মন খারাপ। এখনো দুটো বাচ্চা ফোন করে আমাকে বলছে, ম্যাম কেমন আছো, ওর জন্য মন খারাপ লাগছে। অবসর নেওয়া স্কুলের একমাত্র শিক্ষিকার জন্য খুদে পড়ুয়াদের মন খারাপ, আর তাদের বাবা মায়েদের মনে দুশ্চিন্তার মেঘ। 2001 সাল থেকে স্কুলটা খোলা, আজকে 24 বছর হয়ে গেল, কিন্তু এখন আমাদের পাড়ার যে ছেলেমেয়েরা আছে কোথায় পড়বে, কি করবে, সে নিয়ে আমরা খুব একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। আমাদের পাড়ার ছেলে মেয়েদের অসুবিধা তো অবশ্যই হয়েছে, কোথায় পড়তে যাবে, স্কুলে কোথায় যাবে। বাচ্চাদের ভবিষ্যৎ বলতে আশপাশে স্কুল একটু দূরেই আছে। আমরা তো জন খেটে খাওয়া মানুষ, আমরা তো রিক্সা ভাড়া দিয়ে, টোটো ভাড়া দিয়ে আমাদের তো দূরে স্কুলে দেওয়ার মতো সম্ভব নেই। আমাদের কাছে স্কুল খোলা থাকলে আমাদের ভালো হয়। গরিব মানুষ দূরে স্কুলে যেতে পারছে না, পয়সা করিও নাই যে রিক্সা ভাড়া করিয়ে দেবে, ভ্যান ভাড়া করিয়ে দেবে, তাও পারছে না। কি করে বলবো, এখন অন্য জায়গায় চেষ্টা করতে হবে আমাদের। স্কুল বন্ধ হয়ে গেল, তার ছেলেমেয়ের পড়াশোনা তো বন্ধ। আমাদের স্কুলটা চালু হোক, যাতে চালু হয়। আমরা চাইছি স্কুলে যাতে চালু হয়, বন্ধ না হয়, তাই আর কি ব্যবস্থা করেন। এখন এরা আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এইটা যদি একটু উপর মহল থেকে বা সবাই যদি একটু ভাবে, আমরা তাতে খুব খুশি হব। নতুন করে স্কুলটা চালু হয় তো আমার খুবই ভালো লাগে। হাতান্তরে পড়েছেন মিড ডে মিল রান্নার দায়িত্বে থাকা নীলিমা বারুইও। অনেকটাই অসুবিধা, কারণ গরিব ঘরের মানুষ আমরা, এই সামান্য 2 পয়সার জন্য সংসারটা চলতে অনেক কিছু মানে ভালোই সুবিধা হতো আমাদের। একমাত্র শিক্ষিকা অবসর নিলে স্কুল বন্ধ হয়ে যাবে, হুঁশ নেই শিক্ষা দপ্তরের। কিন্তু সদ্য অবসর নেওয়া শিক্ষিকা শোভা দাস সাহা চেষ্টা করেছিলেন। স্কুলটা চালানোর জন্য আমি অনেক চেষ্টা করেছিলাম, অফিসেও বলেছিলাম, সদস্যকে দিয়ে অফিসে বলা করিয়েছিলাম, উনিও বলেছিলেন কিছু যাতে চলে, সেই চেষ্টা আমি অনেক করে ব্যর্থ হয়ে গেছি। সবথেকে কথা সত্যি টিচার নেই, প্রতিটি স্কুলে আমাদের একজন করে টিচার। স্কুল খোলা রাখতে এখনো পড়াতে রাজি অবসর নেওয়া শিক্ষিকা। অবশ্যই আমার স্কুল চালানোর জন্য আমি যদি অবশ্যই করতে পারি। কে শুনবে এসব কথা, কে ভাববে? নেতাদের তো কত কাজ, কত ভাবনা। মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী সুপ্রিমো ডেকেছেন। আমরা সবাই আগামী 1 বছর বা তার পরবর্তী ক্ষেত্রেও বার্তার জন্য অপেক্ষা করব, নেত্রী আমাদের কি বার্তা দেন। ফলে এর গুরুত্ব অপরিসীম। অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট, আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমরা 214টা আসন 2021-এ পেয়েছিলাম, আমাদের সেই মাপকাঠি পেরিয়ে 215-র বেশি আসন নিয়ে চতুর্থবার যাতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে, বিজেপির জামানত জব্দ করতে হবে। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। নেতাদের সেই হিসেব নিকেশের ভাগ বলে এসব কথা কানে ঢোকার জো আছে? আমাদের পাড়ার যে ছেলেমেয়েরা আছে কোথায় পড়বে, কি করবে, কোথায় পড়তে যাবে, স্কুলে কোথায় যাবে। আমরা তো জন খেটে খাওয়া মানুষ, আমরা তো রিক্সা ভাড়া দিয়ে, টোটো ভাড়া দিয়ে আমাদের তো দূরে স্কুলে দেওয়ার মতো সম্ভব নেই আমাদের। আমরা চাইছি স্কুলে যাতে চালু হয়, বন্ধ না হয়, তাই আর কি ব্যবস্থা করেন। আগামী দিনের ভবিষ্যৎ কি হবে এইটা যদি একটু উপর মহল থেকে বা সবাই যদি একটু ভাবে, আমরা তাতে খুব খুশি হব। নতুন করে স্কুলটা চালু হয় তো আমার খুবই ভালো লাগে।